আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। তোমরা জানো ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ করোনাকালীন এই সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় আমি কামরুন নাহার, সিনিয়র লেকচারার বায়োলজি, তোমাদের সাথে রয়েছি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বিষয়ে আলোচনা করব। আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় হিউম্যান কন্টিনিউশন বা মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়ের পুরুষ প্রজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটি আলোচনা করব আগেই তোমাদেরকে বলে দিয়েছি, কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা শুরুতে জেনে নিই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি নিয়ে গঠন হয়ে থাকে। তোমরা জানো যে প্রজননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে যে তন্ত্র জনন কাজের সাথে জড়িত। অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজননতন্ত্র দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে মেল আর একটি হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। আজকে সেটি হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মানুষের শুক্রাণু উৎপাদন, সঞ্চয় ও পরিবহন কাজের ভিত্তিতে পুরুষ জননতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে মুখ্য ও আরেকটি হচ্ছে আনুষঙ্গিক। যে অঙ্গ শুক্রাণু উৎপন্ন করে তাকে মুখ্য জনন অঙ্গ, এবং যে অঙ্গ শুক্রাণু সঞ্চয় ও পরিবহনের কাজে নিয়োজিত থাকে সেগুলোকে আনুষঙ্গিক জনন অঙ্গ বলা হয়ে থাকে। আমরা এখন মুখ্য জনন অঙ্গ সম্পর্কে আলোচনা করব। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, সেই ছবিটি হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের ছবিগুলো আমি এখানে চিহ্নিত করা আছে। দেখো, এই অংশটি হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়, এটাকে বলা হয়ে থাকে, বাংলায় মূত্রাশয় বলা হয়ে থাকে। এখানে দেখো, নিচের দিকে দেখো, এই অংশটুকু খেয়াল করো যে এখানে কতগুলো অংশের সমন্বয়ে এটি মূলত শুক্রাশয়ের একটি সেকশন দেখানো হয়েছে। এই পাশে দেখো শুক্রাশয় চিহ্নিত করা হয়েছে, এবং এই পাশে শুক্রাশয়কে সেকশন নিয়ে বা লম্বচ্ছেদ নিয়ে দেখানো হয়েছে কিভাবে। তাহলে টেস্টিস বা শুক্রাশয় এগুলো, এবং কতগুলো দেখতে পাচ্ছ প্যাঁচানো নালিকার সমন্বয়ে শুক্রাশয় গঠন হয়ে থাকে, এবং এই নালিকাগুলো অনেকগুলো মিলিত হয়ে লোবিউলস গঠন করে থাকে। এবং এই শুক্রাশয়ের প্রধান কাজ হচ্ছে স্পার্ম বা শুক্রাণু উৎপন্ন করা হয়ে থাকে। মানুষের শুক্রাশয় স্ক্রোটাম বা এই অংশটা যেটাকে বলা হয়ে থাকে স্ক্রোটাম, এর মধ্যে অবস্থান করে থাকে। শুক্রাশয় একটি থলির মতো আবরণের ভিতরে অবস্থান করে থাকে, এবং এই স্ক্রোটামের ভিতরে শুক্রাশয়টি যেটি লম্বায় প্রায় 4 সেন্টিমিটার এবং ওজনে 10 থেকে 12 গ্রামের মতো হয়ে থাকে। শুক্রাশয় আগেই বলেছি অসংখ্য, এখানে দেখো প্যাঁচানো নালিকার সমন্বয়ে গঠন হয়ে থাকে। সেই প্যাঁচানো নালিকাগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিবিউলস বলা হয়ে থাকে। প্রায় 1000টি সূক্ষ্ম এই সেমিনিফেরাস টিবিউলস বিদ্যমান রয়েছে, এবং এই সেমিনিফেরাস টিবিউলসগুলো যে জালিকার মতো গঠন তৈরি করে মিলিত হয়ে তাকে রেটিটেস্টিস বলা হয়ে থাকে। এবং এই রেটিটেস্টিস থেকে প্রায় 20টি 4 থেকে 6 মিলিমিটার লম্বা সংগ্রাহক নালী সৃষ্টি হয়ে প্রত্যেক শুক্রাশয়ের শীর্ষ দেশ থেকে শুক্রাশয় ত্যাগ করে এপিডিডাইমিসে মিলিত হয়ে থাকে। সংগ্রাহক নালিকাগুলোকে ভাস ইফারেনশিয়া বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি থাকে, একজোড়া শুক্রাশয় বা টেস্টিস অবস্থান করে থাকে। টেস্টিসের ভিতর, টেস্টিস একটি স্ক্রোটাম বা থলির ভিতরে অবস্থান করে থাকে, থলিটিকে স্ক্রোটাম বলা হয়ে থাকে, এবং এর সেকশন নিলে দেখা যায় এই ভিতরে অসংখ্য সূক্ষ্ম প্যাঁচানো নালিকা আছে। প্রায় 1000টি নালিকা আছে। এই নালিকাগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিবিউলস। এই সেমিনিফেরাস টিবিউলসগুলো বিলিত হয়ে রেটিটেস্টিস গঠন করে, জালের মতো গঠন তৈরি করে, যেটিকে বলা হয় রেটিটেস্টিস।
এবং এই রেটি টেস্টিসগুলো থেকে প্রায় 20টি 4 থেকে 6 মিলিমিটার লম্বা সংগ্রাহক নালী সৃষ্টি হয়ে প্রত্যেকেই শুক্রাশয়ের শীর্ষ দেশ থেকে শুক্রাশয় ত্যাগ করে এবং এপিডিডাইমিসে মিলিত হয়ে থাকে। সংগ্রাহক নালিকাগুলোকে ভাসা এফারেনশিয়া বলা হয়ে থাকে। তাহলে শুক্রাশয়ের কাজ হচ্ছে কি? শুক্রাশয় মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন করে থাকে এবং টেস্টোস্টেরন নামক মেল হরমোন ক্ষরণ করে থাকে। এপিডিডাইমিস প্রত্যেক শুক্রাশয়ের দেখা যায় যে প্রত্যেক শুক্রাশয়ের ভাসা এফারেনশিয়ার থেকে একত্রে মিলিত হয়ে একটি করে 4 থেকে 6 মিটার লম্বা অত্যন্ত প্যাঁচানো এপিডিডাইমিস গঠন করে থাকে। এখানে চিত্রে এটা দেখো, এটি হচ্ছে এপিডিডাইমিস। এই প্যাঁচানো এপিডিডাইমিস পরের দিকে সোজা হয়ে ভাস ডিফারেন্সিয়ার সাথে মিলিত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো যে প্যাঁচানো এই এপিডিডাইমিস কি হয়, পরের দিকে সোজা হয়ে কার সাথে মিলিত হয়? ভাস ডিফারেন্সের সাথে মিলিত হয়ে থাকে। এর কাজ হচ্ছে এপিডিডাইমিস শুক্রাণুর ভিতর থেকে তরল ও কঠিন অসার পদার্থগুলোকে পৃথক করে দিয়ে নিষেক ক্ষমতা বৃদ্ধি করে এবং পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুগুলোকে সতেজ রাখে। ভাস ডিফারেন্স বা শুক্র নালী, যেটা আমরা দেখো এখানে যে ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স বা শুক্র নালী গঠিত হয়েছে। প্রতিটি এপিডিডাইমিস থেকে 40 থেকে 50 মিটার লম্বা বড় গহ্বর ও মোটা প্রাচীর বিশিষ্ট এক একটি ভাস ডিফারেন্স উন্মুক্ত হয়। ভাস ডিফারেন্সে স্তূণীদেশের গহ্বরে প্রবেশ করে এবং মূত্রথলির উপর বেঁকে অবস্থান করে থাকে। এখানে দেখো এই নালীগুলোর অবস্থান দেখো, এগুলো মূত্রথলির উপর কি করেছে? বেঁকে অবস্থান করে থাকে। এটাই হচ্ছে ভাস ডিফারেন্স বলা হয়ে থাকে। এই নালীটিই হচ্ছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স স্তূণী গহ্বরে প্রবেশ করে, আগেই বলেছি, মূত্রথলির উপর অবস্থান করে থাকে। মূত্রনালী অতিক্রম করার পর অ্যাম্পুলা নামক একটি মাকো আকৃতির অংশ গঠন করে অ্যাম্পুলা পরে সেমিনাল ভেসিকলে উন্মুক্ত হয়ে থাকে। এই অংশটা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা হচ্ছে সেমিনাল ভেসিকল। এখানে পরবর্তীতে উন্মুক্ত হয়ে থাকে। অ্যাম্পুলা অর্থাৎ কিছুটা স্ফীত আকার ধারণ করে ভাস ডিফারেন্স মূত্রথলির উপরে অবস্থানে আসার পরে কিছুটা ফুলা অ্যাম্পুলা গঠন করার পর সেমিনাল ভেসিকলে যেটা উন্মুক্ত হয়ে থাকে, এর সাথে যুক্ত হয়ে থাকে। ভাস ডিফারেন্সের কাজ হচ্ছে সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা এবং কিছু সময়ের জন্য শুক্রাণুকে জমা রাখা। সেমিনাল ভেসিকল, শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা হচ্ছে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল হচ্ছে মূত্রথলির নিম্ন প্রান্তে ও মলাশয়ের মাঝখানে অবস্থিত একজোড়া ছোট আঙ্গুলের মতো কুচকানো থলিকা। প্রত্যেক থলিকা এক একটি প্যাঁচানো নালিকায় গঠিত ও যোজক টিস্যুতে আবৃত থেকে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই সেমিনাল ভেসিকলের কথা বললাম, সেটি হচ্ছে এর অবস্থানটা হচ্ছে এখানে, এটিকেই বলা হয় সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল কাজ হচ্ছে যে এখানে পিচ্ছিল পদার্থের ক্ষরণ হয়ে থাকে এবং এই ক্ষরণে ফ্রুক্টোজ থাকে, যেটি শুক্রাণুকে সচল হতে শক্তি প্রদান করে থাকে। ইজাকুলেটরি ডাক্ট বা ক্ষেপণ নালী, প্রত্যেক সেমিনাল ভেসিকল থেকে সৃষ্ট একটি খাটো নালী প্রত্যেক ভাস ডিফারেন্সের সাথে একীভূত হয়ে একটি 0.3 মিলিমিটার ব্যাসের 19 মিলিমিটার লম্বা অভিন্ন ক্ষেপণ নালী গঠন করে থাকে। এরা দুটি চেরা ছিদ্রপথে ইউরেথ্রার প্রোস্টেটিক অংশে উন্মুক্ত হয়ে থাকে। এই ক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্টের কাজ হচ্ছে সেমিনাল থলিকার ক্ষরণ সহ শুক্রাণুকে ইউরেথ্রায় পৌঁছে দেওয়া। ইউরেথ্রা এটি রেচনতন্ত্র প্রজননতন্ত্রের একটি সাধারণ নালী যা প্রায় 20 সেন্টিমিটার লম্বা এবং শীর্ষ দেশে উন্মুক্ত হয়ে থাকে। এই নালীর মাধ্যমে মূত্র এবং বীর্য উভয়ই নিষ্কাশিত হয়ে থাকে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটি পড়লাম সেটি হচ্ছে মুখ্য জননাঙ্গ। মুখ্য জননাঙ্গের অংশগুলো আবার আমি বলছি কি কি আছে। এর মধ্যে আছে শুক্রাশয় বা টেস্টিস। এটি হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। এর সেকশন হচ্ছে, সেকশন নিলে এই ধরনের গঠন দেখা যায়। শুক্রাশয় প্রধান কাজ হচ্ছে কি, এখানে শুক্রাণু উৎপন্ন হয়ে থাকে। শুক্রাণু উৎপন্ন করা এবং সেই সাথে আরেকটি কাজ করে, টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করে থাকে। এপিডিডাইমিস, এটি হচ্ছে প্রত্যেক শুক্রাশয়ের ভাস এফারেন্সিয়া একত্রে মিলিত হয়ে একটি করে 4 থেকে 6 সেন্টিমিটার, এখানে দেখো অংশটা দেখো, এটাই হচ্ছে এপিডিডাইমিস, যেটি 4 থেকে 6 মিটার লম্বা অত্যন্ত প্যাঁচানো একটি নালিকার মতো গঠন তৈরি হয়ে থাকে, যেটি ভাস ডিফারেন্সের সাথে মিলিত হয়। এই কাজ হচ্ছে, এপিডিডাইমিসের কাজ হচ্ছে শুক্রাণুর ভিতর থেকে তরল এবং কঠিন পদার্থগুলোকে পৃথক করে দিয়ে নিষেক ক্ষমতা বৃদ্ধি করা এবং পুষ্টি পদার্থ ক্ষরণ ও শুক্রাণুগুলোকে সতেজ রাখে। ভাস ডিফারেন্স, যেটি এখানে দেখো ভাস ডিফারেন্স নামে আছে, ভাস ডিফারেন্স বলা হয়ে থাকে এটিকে। এটি প্রতিটি এপিডিডাইমিস থেকে 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা বড় গহ্বর ও মোটা প্রাচীর বিশিষ্ট এক একটি ভাস ডিফারেন্সে উন্মুক্ত হয়। ভাস ডিফারেন্স শ্রেণী গহ্বরে প্রবেশ করে এবং মূত্রথলির উপর বেঁকে অবস্থান করে থাকে। মূত্রথলি অতিক্রম করার পর অ্যাম্পুলার মতো গঠন করে থাকে এবং অ্যাম্পুলা পরে সেমিনাল ভেসিকলে মিলিত হয়ে থাকে। এর কাজ হচ্ছে, ভাস ডিফারেন্সের কাজ হচ্ছে যে শুক্রাণু পরিবহন করা এবং কিছু সময়ের জন্য শুক্রাণু ধারণ করা। সেমিনাল ভেসিকল, এটি হচ্ছে, এর অবস্থান হচ্ছে এখানে, এটি হচ্ছে সেমিনাল ভেসিকল। একজোড়া সেমিনাল ভেসিকল অবস্থান করে থাকে, যেটি করে থাকে অর্থাৎ পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে থাকে এবং এই পিচ্ছিল পদার্থের মধ্যে অবস্থানরত শুক্রাণু, পিচ্ছিল পদার্থের মধ্যে অবস্থানরত ফ্রুক্টোজ শুক্রাণুর চলনের শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে। ইজাকুলেটরি ডাক্ট বা ক্ষেপণ নালী, এটি হচ্ছে প্রত্যেক সেমিনাল ভেসিকল থেকে সৃষ্ট একটি করে খাটো নালী, প্রত্যেক ভাস ডিফারেন্সের সাথে মিলিত হয়ে একটি করে 0.3 মিলিমিটার ব্যাসের 19 মিলিমিটার লম্বা অভিন্ন ক্ষেপণ নালী গঠন করে থাকে। এরা দুটি চেরা ছিদ্রপথে ইউরেথার প্রোস্টেটিক অংশে উন্মুক্ত হয়ে থাকে। ক্ষেপণ নালীর কাজ হচ্ছে সেমিনাল থলিকার বা ভেসিকল থেকে ক্ষরণ শুক্রাণুকে ইউরেথ্রায় পৌঁছে দিয়ে থাকে। ইউরেথ্রা, এই অংশটাকে বলা হয়ে থাকে ইউরেথ্রা। আর ইউরেথ্রা হচ্ছে রেচন এবং প্রজনন তন্ত্রের একটি সাধারণ নালী, যেটি প্রায় 20 সেন্টিমিটারের মতো লম্বা হয়ে থাকে। এর মাধ্যমে ইউরিন এবং স্পার্ম উভয়ই বাইরে নিষ্কাশিত হয়ে থাকে। এই হচ্ছে আমাদের প্রজনন তন্ত্রের যেগুলো মুখ্য জননাঙ্গের অংশ। তাহলে এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে শুক্রাশয়, এর মধ্যে আছে এপিডিডাইমিস, আছে ভাস ডিফারেন্স, আছে সেমিনাল ভেসিকল, আছে ক্ষেপণ নালী এবং ইউরেথ্রা। এই অংশগুলোর সমন্বয়ে গঠন হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আনুষঙ্গিক জননাঙ্গ যেগুলো আছে, এগুলোর মধ্যে যেমন বহির্যৌনাঙ্গ যেটি আছে, স্ক্রোটাম আছে, একজোড়া স্ক্রোটাম, দুই পাশে থলির মতো যে গঠন স্ক্রোটাম, এবং পুরুষাঙ্গ যেটি, এটি এর মধ্যে পড়ে থাকে। জনন গ্রন্থি আছে, এর সাথে জড়িত প্রোস্টেট গ্রন্থি আছে, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি আছে, কাউপার গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলো এর মধ্যে অবস্থান করে থাকে। এই সবগুলোর সমন্বয়েই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম গঠন হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি ভিডিও দেখতে পাবে এখন। এই ভিডিওর মাধ্যমে তোমরা বিষয়টি আরো ক্লিয়ার হতে পারবে। If you haven't subscribed to our channel, please subscribe and press the bell icon to get all the latest updates. In this video, we'll see the different parts of human male reproductive system and age-specific joints. Human male reproductive system is made up of different organs like testes, scrotum, vas deferens, seminal vesicles, prostate gland, penis, and urethra. Human male reproductive system has two main functions. One, to produce the male reproductive cells, hormones, and accessory material. Two, to deposit them in the female reproductive
delivered into the female reproductive system. Which organs produce those secretions? Prostate gland and similar vesicles. This secretes certain fluid secretions that provide nutrients to the sperm cells. Now, let's see the journey of sperm cells. Sperm cells formed in the testes are traveled to a tube called vas deferens, and on the way, they are joined with the fluid secretions from prostate gland and similar vesicles. The vas deferens is a common duct, but both the sperms and urine. It is also connected to urinary bladder. The sperms are tiny bodies that consist of mainly genetic material and a long tail that helps them to move towards the female germ cell. How these sperms are deposited in the female reproductive system? The sperm from vas deferens enters another duct called urethra, which is surrounded and supported by a muscular organ called penis. Penis is the organ that deposits the sperms in the female reproductive system. It becomes hard and erect during the time of mating. That's all about the human male reproductive system in brief. In the next video, we will see the structure and functioning of human female reproductive system. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন আরেকটি ভিডিও দেখতে পাবে। এর ভিডিওটি হচ্ছে মূলত যেসব হরমোনের সেক্রেশন ঘটে সেই সম্পর্কিত, অর্থাৎ পুরুষ প্রজনন তন্ত্রে হরমোনাল ক্রিয়া। Synthesis and secretion of the gonadotropin-producing hormone, GnRH. Once secreted, the gonadotropin-releasing hormone will bind to receptors on the anterior pituitary, causing the endocrine cells to synthesize and secrete both FSH and LH. FSH stands for follicle stimulating hormone. And LH, remember, is luteinizing hormone. LH, as we discussed in previous videos, will stimulate the Leydig cells in the testes to synthesize and secrete testosterone. Testosterone will then enter the plasma and cause target cell responses. Let's review those responses. Testosterone will target skeletal muscle, causing protein synthesis. Testosterone will target the brain to increase sex drive. It will also target the Sertoli cells to stimulate spermatogenesis. Testosterone will promote the development of secondary sex characteristics and the maintenance of those characteristics. Here are a couple of other responses that we have not yet talked about. Testosterone will stimulate growth hormone, GH, secretion, which will stimulate bone growth during adolescence. And finally, testosterone will stimulate the Lupin ducts to promote development of male reproductive structures during embryonic life. Now let's turn our attention to FSH. Like LH, FSH will bind to receptors on the Sertoli cells to stimulate spermatogenesis, as well as the secretion of protein hormone called সাউন্ড আসে না? This will shut off the synthesis and secretion of gonadotropin-releasing hormone and
আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ পুরুষ প্রজনন তন্ত্রের হরমোনাল ক্রিয়া সম্পর্কে জানলে এবং সেখানে তোমরা যে বিষয়টি জেনেছো সেখানে যে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ঘটে। এই টেস্টোস্টেরন হরমোনের মুখ্য এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধ বিকাশ এবং বিভিন্ন গৌণ ও সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এটি মুখ্য এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি, বিকাশ এবং সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা অপরিসীম বা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখেছো অগ্র পিটুইটারি গ্রন্থির সম্মুখ লোব থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন, যাকে সংক্ষেপে LH বলা হয়ে থাকে, যেটিকে FSH বলা হয়ে থাকে, অর্থাৎ FSH মিনিং হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং সেই সাথে লুটিনাইজিং হরমোন, যেটিকে সংক্ষেপে LH বলা হয়ে থাকে, এই হরমোনের ক্ষরণ ঘটে থাকে। পিটুইটারি গ্রন্থি থেকে লুটিওট্রপিক হরমোন ক্ষরণ ঘটে থাকে, যেটি যৌন অঙ্গের বিকাশ ঘটায়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত গোনাগোকর্টিকয়েড হরমোন ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে যৌন গ্রন্থি, যৌনাঙ্গ, গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। শুক্রাশয় থেকে ক্ষরিত অ্যান্ড্রোস্টেরন হরমোন, যেটি পুরুষের গৌণ ও যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু জননে শুক্রাশয়কে উদ্ভূত করে থাকে। আমরা জানি যে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটিকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, এবং এর সাথে জড়িত যে হরমোন সেটিকে বলা হয় অ্যান্ড্রোস্টেরন। শুক্রাশয়ের সার্টলি কোষ থেকে ক্ষরিত ইনহিবিন ও অল্প পরিমাণে ইস্ট্রোজেন হরমোন শুক্রাণু তৈরিতে সাহায্য করে থাকে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র। এই পুরুষ প্রজনন তন্ত্রের অংশগুলো তোমরা দেখেছো, তোমরা একটি ছবিতে পুরুষ প্রজনন তন্ত্রে কি কি অংশ আছে সেটি দেখেছো, এবং সেই সাথে এই প্রজনন তন্ত্রের সাথে সংশ্লিষ্ট হরমোনগুলো কি কি এবং কি কাজ করে থাকে, কোথা থেকে উৎপন্ন হয় সেই সম্পর্কে একটি ধারণা পেয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি আমাকে আমার ব্যক্তিগত নাম্বারে ইনফর্ম করবে বা আমার সাথে যোগাযোগ করবে। তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।